আপনারা কখনো শ্রীলঙ্কানদের যে নাম এটা নিয়ে আলাদা করে ভাবছেন? যেমন একটা নাম বিক্রমসিংহে, এই নামটা তো প্রায় শোনেন আপনারা, অনেক ক্রিকেটারের নামের শেষে বিক্রমসিংহে থাকে। এই নামটাকে আমরা যদি একটু বাংলার মতো করে উচ্চারণ করি তাহলে কি দাঁড়ায়? বিক্রম সিংহ। মানে আমাদের একেবারে সেফ বাঙালি নাম। এরকম নাম কিন্তু সিংহলিসদের অলমোস্ট সবার। এই সেনানায়কে আসলে সেনানায়ক, দেশনায়কে আসলে দেশনায়ক। মাহিন্দা রাজাপাকসে যে ওনাদের প্রেসিডেন্ট ছিলেন, মাহিন্দা হচ্ছে মহিন্দ্র, এই আমাদের বাঙালি মহিন্দ্র। রাজাপাক্ষে হচ্ছে রাজাপক্ষ। এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কি করে হলো? সিংহলিসদের সঙ্গে তো আমাদের কোনো সম্পর্ক থাকার কথা না। সিংহলিসদের নামের মধ্যে আমাদের এই বাঙালি নামটা কিভাবে ঢুকলো? এটা যারা ইতিহাস ঘোটাঘুটি করেন তারা ধরে ফেলবেন এবং তারা জানেন। পৌরাণিক যে ইতিহাস, সেই ইতিহাস বলে যে আজকের যে সিংহল বা শ্রীলঙ্কা, এই সিংহলের স্থপতি হচ্ছেন একজন বাঙালি রাজা। তার নাম হচ্ছে বিজয় সিংহ। অত্যন্ত বদরাগী এই রাজাকে তার বাবা তার রাজত্ব থেকে প্রায় তাড়ায় দিয়েছিলেন। তিনি 700 সৈনিক নিয়ে ভাগ্যান্বেষণে গিয়ে এই দ্বীপে উঠছিলেন। এই দ্বীপে উঠে নিজের নাম যেহেতু সিংহ, বিজয় সিংহ, নিজের নামের সঙ্গে মিলায় এই জায়গাটার নাম রাখছেন সিংহল। সেই থেকে ওখানকার আদিবাসীদের সঙ্গে ওই 700 মানুষ এবং পরে ওনার ভাই সহ তার উত্তরসূরিরা ওখানে গিয়ে পৌঁছায়, সব মিলে মিক্সিং হয়ে একটা জাতির জন্ম নেয় যার নাম সিংহলের জাতি। এই ইতিহাস অনেকে মানেন, অনেকে মানেন না, কিন্তু পৌরাণিক যুগ থেকে শ্রীলঙ্কার বিভিন্ন ইতিহাস পুরাণ এগুলোতে এই ইতিহাসই বলে যাওয়া হয়েছে। এমনকি হিউয়েন সাং নিজেও এসে বলছেন যে অ্যাকচুয়ালি সিংহলিজরা বাঙালি। এই জিনিস মানে একটা সময় পর্যন্ত লোকেরা পুরো উড়িয়ে দিত যে না, এটা আসলে সত্যি না। 70-এর দশকে এসে একটা জেনেটিক টেস্টে প্রমাণ পাওয়া গেল যে বাঙালিদের সঙ্গে সিংহলিজদের জেনেটিক্যালি মিল 80%-এর উপরে। মানে ওরা আমাদেরই বংশধর। আজকে যে রানাতুঙ্গা জয়সূরিয়াদের দেখেন, মানে জয়সূর্য, রণতুঙ্গ, এই যে লোকেদের দেখেন, এরা আসলে বাঙালিরই বংশধর। সেটা কিভাবে হলো তাহলে? ওই একজন বিজয় সিংহ, একজন বদরাগী বিজয় সিংহ গিয়ে সিংহল জয় করলেন, মানে একটা দ্বীপ জয় করে নাম রাখলেন সিংহল। এখন বিজয় সিংহের ইতিহাস নিয়ে বিতর্ক থাকলেও থাকতে পারে, কিন্তু একটা লোকের ইতিহাস নিয়ে কোনো বিতর্ক করার সুযোগ নেই। সেই বিজয় সিংহের কয়েক হাজার বছর পর সেই বাংলা ভূমি থেকে আরেকজন লোক, এবার আর তরবারি না, এবার ব্যাট হাতে নিয়ে গিয়ে একের পর এক শ্রীলঙ্কা জয় করে ফেলতেছে। মনে হচ্ছে যে একালের বিজয় সিংহ সেই লোকটা। হ্যাঁ, আমাদের পকেট ডায়নামো মুশফিকুর রহিম। বিজয় সিংহর উত্তরসূরি হিসাবে মুশফিকুর রহিম ছাড়া কারোর নাম মানায় না। মানে শ্রীলঙ্কায় সে গেছে মানে শ্রীলঙ্কায় 2-4টা রেকর্ড করে আধিপত্য করে চলে আসবে। আজকে আমরা বিজয় সিংহর গল্প করতে বসি নাই, আমরা ইতিহাস চ্যানেল চালাই না, আমরা ক্রিকেটের গল্পই করব এবং সেইখানে আমরা বলবো যে মুশফিক তার ক্যারিয়ারের শুরু থেকে এই শ্রীলঙ্কা নামের এই ছোট্ট দ্বীপটায় পৌঁছালেই কি প্রবল প্রতাপশালী হয়ে ওঠে। রেকর্ড টেকর্ড সবকিছুর দিক থেকে শ্রীলঙ্কার অন্যতম সেরা পারফর্মার হচ্ছে আমাদের মুশফিক। এবং সেই ধারাবাহিকতায় আজকে আমি যখন কথা বলতেছি তখন পর্যন্ত সে আর একটা 150+ ইনিংস খেলে অপরাজিত আছে। বৃষ্টিতে খেলাটা থেমে আছে, আমি জানি না যে যখন আপনারা শুনতেছেন তার আগে দ্বিতীয় দিনে আর খেলা হয়েছে কিনা, হোক বা না হোক আমাদের কথায় তো কোনো পার্থক্য হবে না। আমরা মুশফিকের গল্প শুনবো আজকে। দেখেন, শুধু মুশফিককে নিয়ে যদি গল্প করতে হয় তাহলে বিজয় সিংহকে নিয়ে যেরকম বড় বড় কাব্য হয়েছে, যাত্রাপালা হয়েছে, থিয়েটার হয়েছে, তার চেয়ে বড় কিছু লিখতে হবে। কারণ মুশফিক তো আমাদের হিস্ট্রির, স্পেশালি টেস্ট হিস্ট্রির টপ ব্যাটসম্যান, কোনো সন্দেহ ছাড়া টপ ব্যাটসম্যান। মুশফিকের আপনি যদি পারফরমেন্সের দিকে তাকান, সবচেয়ে বড় কথা যে আমাদের এখানে তো কনভার্সন রেট আমাদের ব্যাটসম্যানদের খুব পুয়ার। মানে আমরা অল্প সন্তুষ্ট হয়ে যাই, কোনো ক্রমে একটা 50 হলেই আমরা এমনভাবে ব্যাট উঁচু করি মনে হয় 300 350 করে ফেলছি। সেঞ্চুরি হলে তো আর কথাই নাই, সেঞ্চুরি হলে খুব দ্রুত হতাশ হয়ে পড়ি যে আর কত এখানে বসে থাকবো, শরীর আর চলে না, ক্রাম্প করে, ঘামতে ঘামতে আউট হয়ে ফিরে আসি। সেখানে মুশফিক একটা বিরল ব্যাপার। মুশফিক বোধহয় 12বার সেঞ্চুরি করছে, তার মধ্যে 7 বা 8 বারই 150 পার করছে, 3বার ডাবল সেঞ্চুরি করছে। এবং তার কিন্তু একটা রেকর্ড আছে, উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরির রেকর্ড তার। এই রেকর্ডটার কথা বললে অবশ্যই সবসময় একটা ফুটনোট দেওয়া লাগে, কারণ লোকেরা সঙ্গে সঙ্গে হাত তুলে বলে আস্তে 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 সাঙ্গাকারা কই গেল, সাঙ্গাকারার এতগুলো ডাবল সেঞ্চুরি। না, সাঙ্গাকারা ডাবল সেঞ্চুরি করছে কিপার হিসাবে মাত্র একটা,
বাকিগুলো সে যখন করছে তখন কিপার ছিল প্রসন্ন জয়বর্ধনে। অ্যাকচুয়ালি বেশিরভাগ সময় সাঙ্গাকারা খেলছে স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে, ফলে কিপার হিসাবে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি আমাদের মুশফিকের। এসব রেকর্ড টেকর্ড দিয়ে অবশ্য আমি কখনো মুশফিককে বোঝার চেষ্টা করি না। মুশফিক হচ্ছে আমার কাছে কমিটমেন্ট এবং পরিশ্রমের একটা প্রতিশব্দ। দেখেন, আমি বহু বাংলাদেশি ক্রিকেটারের ইন্টারভিউ নিছি, 2-4 জন কোচেরও ইন্টারভিউ নিছি। আমি একবার ঠিক করলাম যে আইডিয়াল ক্রিকেটার কে হওয়া উচিত। আমাদের ক্রিকেটাররা মাশরাফি বলেন, মুশফিক বলেন, সাকিব বলেন, এভরিবডি, এই তামিম কদিন আগে অন্য কোথায় বলছে যে আমরা বলি যে আমাদের ফলো করার দরকার নেই, ফলো করলে করবা মুশফিকরে। একই কথা মাশরাফি বলে, মুশফিক বলে। প্রত্যেকের তো আমাদের এই যে মাশরাফি, মুশফিক, তামিম, প্রত্যেকের তো লাইফে কিছু হলেও কলঙ্ক আছে, যাদের কলঙ্কের মতো কলঙ্ক আছে, বা এদের লাইফস্টাইল পুরোপুরি ফলোয়েবল না। ধরেন কেউ একটা কাজ করে যেটা আসলে শোভন না, কেউ জীবনে এমন পদক্ষেপ নিচ্ছে যেটা না করলেও হতো। আর সাকিব তো নিশ্চয় বেশিরভাগই তাই করছে, ফলে এদের লাইফ তো ওই অর্থে বাচ্চাদের স্কুল পাঠ্য হওয়ার মতো না। কিন্তু আপনি যদি মুশফিককে দেখেন, মুশফিকের লাইফ স্টাইল হচ্ছে আপনি অনায়াসে কপি করে যে কোনো স্কুল পাঠ্য একটা বইতে বসায় দিতে পারেন। অন্তত ক্রিকেট যারা খেলতে চায় তাদের জন্য এটা একটা বুকলেট হইতে পারে যে আপনি কি করলে ভালো ব্যাটসম্যান হবেন এবং কি করলে এর চেয়েও ভালো রেজাল্ট পাবেন। সেটা হচ্ছে যে একবারে ক্লান্তিহীন পরিশ্রম, অন্যরা কি করতেছে সেটা ভুলে গিয়ে নিজের মতো দিনের পর দিন পরিশ্রম, যে জায়গাটায় দুর্বলতা আছে ওই জায়গাটায় জীবন দিয়ে দেওয়া, ব্যাটিং করেই যাওয়া, নেটে পরিশ্রম করা, অত্যন্ত কমিটমেন্ট দেখানো। হ্যাঁ, আপনি বলতে পারেন যে এত কিছু করে লাভ কি হয়েছে, মুশফিক তো গ্লোবাল স্টার হইতে পারে নাই। এখন এইসব আলোচনা এমন যে আপনি একটা বলবেন, এটা জবাবে আর একটা বলবেন, এটা ঢেউয়ের মতো চলতে থাকবে। মুশফিক কেন গ্লোবাল স্টার হইতে পারে নাই, কেন তার এই প্রবল পরিশ্রম, প্রবল কমিটমেন্টের আউটপুট অত ভালো না, মানে তার টোটাল অ্যাভারেজ তো অত ভালো না, মানে ঈর্ষণীয় কিছু না। অ্যাটলিস্ট 50 পার না হলে তো তাকে আমরা ইন্টারন্যাশনাল সুপারস্টার বা ইন্টারন্যাশনাল স্টার বলবো না। তো সেটা তো তার না। তাহলে আমরা এই পরিশ্রমের আউটপুট কি? হ্যাঁ, এই পরিশ্রমের আউটপুট আমাদের দেশের বিচারে অনেক, যেটা আমরা এর আগে কখনো কল্পনা করিনি। ওই যে বললাম 3টে ডাবল সেঞ্চুরি করছে, এক গাদা 150+ ইনিংস খেলছে, এবং যখনই বাংলাদেশের ক্রিকেট যায় অবস্থা হচ্ছে তখনই মুশফিকের ব্যাটে আমরা আমাদের খুঁজে পাইছি। এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। দেখেন, আমাদের ক্রিকেট যতবার ক্রাইসিসে পড়ছে এই 2013-14 থেকে, যতবার আমাদের টেস্ট ক্রিকেট নিয়ে প্রশ্ন উঠে গেছে, যতবার দেয়ালে পিঠ থেকে গেছে, আমাদের যে ঘুরে দাঁড়ানোটা, এই ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়ায় সবসময় মুশফিক ছিল। দেখেন, সর্বশেষ মুশফিক রান পাইছে কবে একটু মনে করেন তো? সেই পাকিস্তানে রাওয়ালপিন্ডিতে যে সিরিজে আমরা পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করছি, ওই সিরিজে মুশফিক একটা 190+ ইনিংস খেলছে। তারপর থেকে এই সময়কালে অলমোস্ট 1.5 বছর, এই 1.5 বছরে মুশফিকের ব্যাটে একটা 50ও নাই, একটা নিদেন পক্ষে একটা 50ও নাই। মুশফিককে বাদ দেওয়ার আলোচনা উঠে গেছিল। মুশফিক যদি মুশফিক না হয় অন্য কেউ হতো, মুশফিক হয়তো বল টেস্টে 11 মেক করতে পারতো না। পরিস্থিতি এমন হয়েছিল যে মুশফিককে দেওয়া চলবে না। মুশফিকের সামনে 100তম টেস্ট, আলোচনা উঠে গেছিল যে প্রথম ব্যাটসম্যান হিসাবে, বাংলাদেশি হিসাবে 100তম টেস্ট খেলতে পারবে না মুশফিক, এরকম একটা অবস্থা হয়ে গেছিল। এবং দেখেন, মুশফিকের ব্যাটে রান নেই। এই সময়কালে সেই রাওয়ালপিন্ডি টেস্টের পর থেকে আমরাও যাচ্ছে তাই টেস্ট খেলতেছি, মানে টেস্টে আমরা কিছু না হয়ে গেছি। আলোচনা উঠে গেল যে না, টেস্টে আমরা চলতেছি না, টেস্টও গেল গিয়া। সেই জায়গা থেকে গলে আপনারা বলবেন, আমি জানি এই আলোচনায় অনেকেই কমেন্ট করবেন যে হাইওয়ে উইকেটের রান দিয়ে কি হবে। ভাই, হাইওয়ে উইকেটেও তো এর মধ্যে আমরা ব্যাট করছি। এই যে সাউথ আফ্রিকা আসলো, সাউথ আফ্রিকার বিপক্ষে কি উইকেটে ব্যাট করছি আমরা? হাইওয়েতে ব্যাট করি নাই। কি করছি আমরা? 200 পার করতে জান বের হয়ে গেছে, আমরা ওদের বিপক্ষে দেশের মাটিতে হারছি। আমাদের দেশে হাইওয়ে উইকেট বানানো হয়েছিল ওই সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজে। আমরা হাইওয়ে উইকেট তো কম খেলি নাই, এর মধ্যে আগে পরে কম খেলি নাই, রানই তো করতে পারি না। ভাই, আমাদের কয়টা উইকেট বোলাররা পায় বলেন তো? আপনি হিস্ট্রি দেখেন তো, বোলারদের দুর্দান্ত একটা ডেলিভারিতে তারপরে গিয়ে মানে একেবারে বোলার কেড়ে নিছে, এরকম পরিস্থিতি কয়জন ব্যাটসম্যানের ক্ষেত্রে আমাদের রেগুলার ঘটে? বেশিরভাগ ক্ষেত্রেই তো আমরা আউল ফাউল শট করে, টেম্পার লুজ করে, বল জাজ করতে না পারে, ম্যাচ রিড না করতে পারে, উইকেট দিয়ে চলে আসি। ওটার জন্য উইকেট লাগে নাকি? উইকেট ম্যাটার না, অন্তত বাংলাদেশের জন্য উইকেট কোনো ম্যাটার করে না। বাংলাদেশ হাইওয়ে উইকেটেও অনায়াসে 100-র নিচে অল আউট হওয়ার যোগ্যতা রাখে, এই দক্ষতা তাদের আছে, বহুবার করছে। এই ম্যাচেও তাই হতে ধরছিল। যখন আমরা ওই রকম অল্প রানে 3 উইকেট হারায় ফেললাম, তারপরে কি এক্সপেকটেশন ছিল? আমরা সবাই বসছিলাম না, টিভির সামনে থেকে উঠে যাচ্ছিলাম না যে না, আর 200 হবে না, 100 রানেও গোটায় যেতে পারে? সেখান থেকে আজকে যে 400+ একটা ইনিংস হয়েছে, এখন আমি যে সময় কন্টেন্ট করতেছি তখন ওই যে বৃষ্টি চলতেছে বললাম, তখন পর্যন্ত 400 সামথিং। মুশি
159 বোধহয় নট আউট, এরকম একটা অবস্থা যে হয়েছে। সে কৃতিত্ব তো অবশ্যই শান্তর অনেকখানি, কিন্তু বড় কৃতিত্ব মুশফিকের। এই যে জেদ করে জায়গায় বসে থাকা, প্রথম দিনটা সে একদম জেদি ব্যাটিং করলো যে না উইকেট দিব না, উইকেট দিব না, শান্ত টুকটাক মারুক 4-6, আমি এই প্রান্ত থেকে সিঙ্গেল ডাবলস পারলে নিব, না পারলে বসে থাকবো, উইকেট দিব না। কালকে কি করলো? কালকে কিন্তু উইকেট একটু ক্যারেক্টার বদলেছে। কালকে সেকেন্ড সেশনে তো বেশ বল টার্ন করা শুরু করলো। আজকে কিন্তু শার্প টার্ন নামে বড় টার্ন নিয়ে বাউন্স করে বেরোয় যাচ্ছে, এরকম সব টার্ন হচ্ছে। লিটনের ক্ষেত্রে একটা দেখলাম বেশ ভয়াবহ টার্ন ছিল। তো আজকে সে কি করলো? লিটনও একই কাজ করলো, 3 মিটার 4 মিটার আগায় আসা, ওই যে শামীম ভাই বারবার বলতেছিল ডান্সিং ডাউন দ্য উইকেট, আরো কি কি টার্ম বলতেছিল, এটা নিয়ে আমাদের প্রিন্স আবার খুব মজা করছে। এইসব টার্ম আমি আমার বাবার জন্মে আগে শুনি নাই। মুশফিকই ওই পথটা লিটনকে দেখালো যে কিভাবে খেলতে হবে, বলে বারবার পিচে যাইতে হবে, আগায় যাইতে হবে, ডান্সিং ডাউন দ্য উইকেট করতে হবে, ডাউন দ্য উইকেট খেলতে হবে, খেলে বারবার বল ব্যাটে নিতে হবে, এবং এই করে দুর্দান্ত একটা ইনিংস খেলে ফেললো। আমি অ্যাকচুয়ালি ওই যে ধান মানতে শিবের গীত সেই করলাম, ভাবছিলাম যে ওই যে কোথায় বিজয় সিংহর কথা বলবো, মুশফিকের শ্রীলঙ্কা জয়ের কথা বলবো, মুশফিকের বর্ণনা দেওয়া শুরু করছি। যাই হোক, নো মোর এইসব কচকচা নিয়ে, এখন আসলে মুশফিকের শ্রীলঙ্কার জয়টা একটু বলি। দেখেন, মুশফিকের শ্রীলঙ্কায় অ্যাভারেজ হচ্ছে 77, মানে গলের কথা পরে বলতেছি। শুধু শ্রীলঙ্কায় যদি দেখেন, শ্রীলঙ্কায় ওর অ্যাভারেজ হচ্ছে 77। এটা কত বড় মিনিংফুল জানেন? এটা হচ্ছে শ্রীলঙ্কায় ভিজিটিং কোনো ব্যাটসম্যানের 5th হাইয়েস্ট ব্যাটিং অ্যাভারেজ। এই ব্যাটসম্যানদের মধ্যে কারা আছে? টপে আসছেন হচ্ছে, রান সংগ্রহের দিক থেকে টপে আসছেন হচ্ছে সচিন টেন্ডুলকার, যার অ্যাভারেজ 50, মানে মুশফিকের চেয়ে কম। উনি অনেক ম্যাচ খেলছেন সচিন টেন্ডুলকার। এখানে আমি বলতেছি না মুশফিক সচিনের চেয়ে বড় হয়ে গেছে, কিন্তু আমি তুলনাগুলো দেখাচ্ছি। 2 নম্বরে আছেন বোধহয় ইউনিস খানেরও অ্যাভারেজ মুশফিকের চেয়ে কম। একমাত্র টপ 5-এ মুশফিকের চেয়ে অ্যাভারেজ বেশি হচ্ছে স্টিফেন ফ্লেমিং এর, তার আবার টোটাল রান মুশফিকের চেয়ে কম। মানে মুশফিক শ্রীলঙ্কার হিস্ট্রিতে ভিজিটিং ব্যাটসম্যানদের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ব্যাটসম্যান, অ্যাভারেজ এবং টোটাল রান মিলায়। এখানে সে 9 ম্যাচে 848 রান করছে, আর অল্প কিছু হলে মনে হয় এই সিরিজেই 1000 রান করে ফেলবে। সচিনের সম্ভবত টপকায় যাওয়া সম্ভব এই সিরিজেই তার পক্ষে। মানে সচিনের রান 1000 কত যেন দেখলাম, শ্রীলঙ্কায় ভিজিটিং ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান। ওই রেকর্ডটা ভেঙে আসবে বিজয় সিংহ বলে কথা। তো এটা তো বাঙালি সন্তান, এটা তো আর সচিনদের পক্ষে রাখা সম্ভব না। এই রেকর্ডটা মারাঠিরা কিভাবে রাখবে? এটা বাঙালির কাজ। এবং আরেকটা জিনিস যদি বলেন, গল ফোর্ট হচ্ছে শ্রীলঙ্কার সবচেয়ে বড় দীর্ঘ। খেলাটা হচ্ছে কোথায়? এই ম্যাচটা গলে, একদম গল ফোর্টের গায়ে। আপনারা যদি টিভিতে তো দেখতেছেন, কি অসাধারণ সিনারিও, সিনিক বিউটি দেখতেই তো গলে যাওয়া লাগে, বারবার যাওয়া লাগে। এক পাশে ওই ফোর্ট, কি অসাধারণ একটা দুর্গ, আর দুপাশে সাগর। মানে এদিকে খেলা হচ্ছে, আপনি ইসের প্রাচীর দেখতে পাচ্ছেন, ফোর্টের দুর্গের প্রাচীর দেখতে পাচ্ছেন, আবার অন্য 2 দিকে সাগর দেখতে পাচ্ছেন। কালকে একবার বলছিলাম যে কেউ কি এখান থেকে ছক্কা মেরে কখনো সাগরে বল পাঠাতে পারছে? এটা সুব্রতরে জিজ্ঞেস করা হয় নাই। যাই হোক, সাগরের বুকে একেবারে দুর্গের পাড়ে। এখন কেন দুর্গের প্রসঙ্গ আনলাম, সাগরের প্রসঙ্গ আনলাম? এই সাগর দুর্গ দেখলে একটা সন্দেহ করার সুযোগ আছে যে বিজয় সিংহ হয়তো এই গল দিয়ে শ্রীলঙ্কায় ঢুকছিল। যদিও কোন জায়গা থেকে বিজয় সিংহ শ্রীলঙ্কায় ঢুকছে এটা নিয়ে প্রচুর 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 বিতর্ক আছে। বিজয় সিংহ শ্রীলঙ্কায় ঢুকছে এরকম অন্তত 5-6টা পোর্টে চিহ্নিত করা হয়। এই ঐতিহাসিক বলেন যে এই পোর্ট দিয়ে ঢুকছে, এই ঐতিহাসিক বলেন ওই পোর্ট দিয়ে ঢুকছে। এর সপক্ষে সুনির্দিষ্ট কোনো প্রমাণ নাই। গলের কথা আমি কখনো শুনি নাই যে গল দিয়ে ঢুকছেন, কিন্তু অন্য অনেক জায়গায় তার স্মৃতিচিহ্ন বলে দাবি করা হয়। অনেক জায়গায় অনেক স্থাপনা দেখায় বলা হয় যে বিজয় সিংহ এই পোর্টে নেমে প্রথমে এই স্থাপনাটা তৈরি করছেন। যাই হোক, আমাদের জন্য গল হইলে সবচেয়ে ভালো হতো। তাহলে বলতে পারতাম যে এই গল থেকে বিজয় সিংহ যেরকম বিজয় শুরু করছিলেন, সেই একই রকম আমাদের এই কালের বিজয় সিংহ মুশফিকেরও বিজয়টা হচ্ছে গলেই। কারণ গল হচ্ছে তার সবচেয়ে প্রিয় ভেন্যু। আমি মুশফিকের এই পরিসংখ্যানটা দেখি নাই, কিন্তু মোটামুটি নিশ্চিত যে মুশফিক গলের চেয়ে বেশি অ্যাভারেজে পৃথিবীর কোথাও ব্যাট করে নাই। সেটা তার পছন্দের ভেন্যু মিরপুরেও না। কারণ গলে তার অ্যাভারেজ, ওই যে বললাম যে বৃষ্টিতে যখন খেলা থেমেছিল তখন পর্যন্ত সে অপরাজিত, ফলে তার গলে অ্যাভারেজ একটা ঈর্ষণীয় জায়গায় চলে গেছে। গলে এখন সে 159.33 এরকম একটা অ্যাভারেজে ব্যাট করতেছে। এখানে সে 3টা ম্যাচ খেলছে, আগে 2টা ম্যাচ খেলছে, এবং আজকে এই যে 3য় ম্যাচ খেলতেছে। অ্যাকচুয়ালি তো 4 ম্যাচ পুরোটা কমপ্লিট হয়নি, 3য় ম্যাচের একটা মাত্র ইনিংস, তাও এখনো কমপ্লিট হয় নাই। তাতেই তার এখানে 400-র উপরে, প্রায় 450 রান।
159 অ্যাভারেজ। এখানে একটা 50 আছে, সেটাও 80-র উপরে, একটা ডাবল সেঞ্চুরি আছে, আর আজকে তো 159 আছে। একবার মাত্র গলে সে 50-এর নিচে আউট হয়েছে, মানে গল কখনো তারে ফিরায় নাই। আজহারউদ্দিন সম্পর্কে একটা কথা বলা হতো যে আজহারউদ্দিন যখনই বিপাকে পড়তো তখন নাকি ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডে বলতো তাড়াতাড়ি ইডেনে ম্যাচ পাতান, ইডেনে খেলতে যাব, আর ইডেনে আসলেই ও সেঞ্চুরি করবে। এটা একটা মিরাকল ছিল। আজহারের ইডেন মানে প্রেমিক প্রেমিকার সম্পর্ক এরকম হয় না। সুব্রত তো বহুবার লিখছে যে ইডেন হচ্ছে আজহারের প্রেমিকা। এত বেশি সমর্থন কোনো ভেন্যু কোনো ব্যাটসম্যান এর আগে পরে দেয় নাই। যখনই ইডেনে আসছে সেঞ্চুরি, যখনই ইডেনে আসছে একেবারে বুড়ো বয়সে আজহার তখন যায় যায় গুঞ্জন ডানামেলা শুরু করছে, সে অবস্থায় ওই ইডেনে এসে বড় একটা ইনিংস খেলে দিল। একই অবস্থা আমার কাছে মনে হয় যে গল ওয়েট করে কবে মুশফিক আসবে, কবে বিজয় সিংহ আসবে। যাই হোক, মুশফিককে নিয়ে এই গল শ্রীলঙ্কা শুধু এই মজায় থাকলে তো চলবে না, আমরা মুশফিকের এই ইনিংসটাকে আরো গুরুত্বপূর্ণ বলে মনে করি। দেখেন, বারবার যেটা বলতেছি যে ব্যাটিং উইকেট হোক যা হোক, আমাদের এই মুহূর্তে এরকম একটা পারফরমেন্স দরকার ছিল। এই ম্যাচে এখন যদি আলটিমেটলি আমরা হেরেও যাই, এই যে 400+ রান করছি 4 উইকেট হারায়, এরপরে যদি আমরা হেরেও যাই, এখান থেকে আমরা কিন্তু একটা কনফিডেন্স পেলাম। এইরকম ব্যাটিং উইকেটে হলেও এই পারফরমেন্সের একটা মূল্য আছে, কারণ একটা টিম যখন পড়তে থাকে না, তখন কোনো যুক্তি বুদ্ধি কাজ করে না, কোনো উইকেট প্রতিপক্ষের বোলিং কোনো কিছু কাজ করে না, তখন যে সে বড় বোলার হয়ে যায়। সেরকম একটা অবস্থায় আমরা ঠেকে গেছিলাম রে ভাই। আরব আমিরাত আমাদের ধরে হারায় দিচ্ছিল, মানে যে সে হারায় দিচ্ছে, যে সব জায়গায় আমরা যাচ্ছে তাই বোলিং এর এগেনস্টে বাজে খেলতেছি, সেই জায়গায় দাঁড়ায় আপনি যখন উইকেট কেমন, প্রতিপক্ষের বোলিং কেমন এসব খোঁজেন, তখন বুঝতে হয় যে আপনি আসলে পরিস্থিতির ভয়াবহতাটা বুঝতেছেন না, আর নতুবা চাচ্ছেন না যে ওরা ঘুরে দাঁড়াক। এখন আমি প্রাণান্তভাবে চাচ্ছি যে ক্রিকেটাররা ঘুরে দাঁড়াক। সেই দাঁড়ানোটায় মুশফিকের অবদান রাখাটা খুবই তাৎপর্যপূর্ণ, খুবই। কারণ এই টিমটা সিনিয়রলেস হয়ে গেছে হঠাৎ করে। আমাদের সিনিয়রলেস আরো আগেই হওয়া উচিত ছিল, এখন তো লিটনদের সিনিয়র থাকার কথা ছিল, কিন্তু ওরা এখনো সিনিয়র সুলভ হইতে পারে নাই। ফলে এই মুহূর্তে যখন আমরা এই ট্রানজিশনটা পার করতেছি, এই সময় আমাদের সিনিয়রদের মধ্যে একজন টিকে আছে এখনো পর্যন্ত। সেই লোকটার যদি সামনে থেকে লড়াইটা করে, সেই লোকটার ব্যাটেই যদি রান থাকে, দুদিন পরে সে 100তম টেস্ট খেলতে নামবে, এটা আমাদের জন্য বিরাট একটা মাইল ফলক হবে। এই অবস্থায় মুশফিকের ব্যাটে রান আমাদের একটা স্বস্তি দিচ্ছে, আমাদের একটা সিগন্যাল দিচ্ছে যে না, সবকিছু শেষ হয়ে যায় নাই। হ্যাঁ, সবকিছু শেষ হয়ে যেতে পারে এখনো এখান থেকেই। এটা কেবল একটু প্রদীপ দুপ করে জ্বলে ওঠাও হতে পারে। নেক্সট ইনিংসেই আমরা ধসে পড়তে পারি, নেক্সট টেস্টগুলোই যাচ্ছে তাই হতে পারে, এরপরে T20 ওয়ানডে আছে ওখানে যাচ্ছে তাই হতে পারে। সব সম্ভাবনা মেনে নিচ্ছি যে সব সম্ভাবনা আশঙ্কা আছে, তারপরেও একটা ক্ষীণ একটা আলো তৈরি করলো শান্ত আর মুশফিক। সেই জায়গাটায় মুশফিককে সবচেয়ে বেশি কৃতিত্ব দিতে হবে, কারণ শেষ বয়সে এসে, মুশফিক তো এখন পুরাই যাওয়ার কথা, শেষ বয়সে এসে এই যে কাউন্টার অ্যাটাকটা সে করলো, এটা অপরিসীম গুরুত্ব। এই জন্য আমরা মুশফিককে, বিজয় সিংহ তো বটেই, তার চেয়ে বড় কিছু বলে দাবি করতে পারি। আমরা বলতে পারি যে বিজয় সিংহ সেই আমলে কি করছে ওটা নিয়ে বিতর্ক থাকতে পারে, মুশফিক এই আমলে যে লঙ্কা জয় করছে, সিংহল জয় করে আসছে, তাতে কোনো সন্দেহ নাই। বিজয় সিংহের জন্য শুভেচ্ছা থাকলো, মুশফিক যেন ব্যাট দিয়ে ওই তরবারির মতো ঘুরে ঘুরায় চলে আসতে পারে। সবাইকে ভালোবাসে, সবাই ভালো থাকবেন।